আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার অনলাইন ক্লাস দেখছেন সবাইকে ঢাকা কলেজ অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মুসাম্মদ আয়েশা আক্তার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা এবং মানবিক শাখার শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদেরকে আমার ক্লাসে স্বাগতম জানাচ্ছি টিউলিপ ফুলের মাধ্যমে। আমার ক্লাসে তোমাদেরকে সুস্বাগত জানাই। চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে কি পড়ব সেটিতে যাই। আমি আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো সুস্থ আছো এবং পড়াশোনার সাথে আছো। আমরা আজকে পড়ব হচ্ছে অর্থনীতি প্রথম পত্র, যার বিষয় কোড হচ্ছে 109। শিক্ষার্থীবৃন্দ, তোমরা বিষয় কোডটি একটু মনে রাখবে, এই জন্য যে বিষয় কোডটি তোমরা যখন কলেজে পরীক্ষা দিবে অথবা বোর্ডে পরীক্ষা দিবে তখন তোমাদের অর্থনীতি প্রথম পত্রের জন্য MCQ পরীক্ষায় তোমাদের 109 এটি ফিল আপ করতে হবে এবং CQর খাতায় তোমাদের বিষয় কোড হিসেবে 109 লিখতে হবে। আজকে আমরা পড়ব অধ্যায় 3। অধ্যায় 3-এর শিরোনাম হচ্ছে উৎপাদন, উৎপাদন ব্যয় ও উৎপাদন আয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি গত ক্লাসে বলেছিলাম যে আমাদের যে প্রথম যে শ্রেণী পরীক্ষা হবে ঢাকা কলেজে, সেই পরীক্ষায় আমাদের প্রথম শ্রেণী পরীক্ষার সিলেবাস হচ্ছে প্রথম অধ্যায় এবং অধ্যায় 3 এর উৎপাদনের অংশটুকু। উৎপাদনের ব্যয় ও আয় থাকবে হলো তৃতীয় শ্রেণী পরীক্ষায়। তো আজকে আমরা এই অধ্যায়ের অধীনে আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে উৎপাদন বিধি। গত ক্লাসে আমরা উৎপাদনের একটি ক্লাস নিয়েছিলাম, সেখানে আমরা উৎপাদন অপেক্ষক পর্যন্ত পড়েছিলাম। তো আমি গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা কি পড়ব উৎপাদন বিধির আওতায় সেটা একটু আমরা দেখি। এই দুটি ছবি আমি তোমাদের দেখাচ্ছি। এই ছবি দুটিতে তোমরা কি কিছু বুঝতে পারছো যে ছবিগুলো আসলে কিসের ছবি দেওয়া হয়েছে? বাম পাশের ছবিটি হলো উৎপাদিত দ্রব্যকে দেখানো হয়েছে, আর ডান পাশে উৎপাদন প্রক্রিয়া চলমান। সেটা কি খাত? কৃষি খাত। তো এই ছবি দুটিকে আমরা কি মেনশন করেছি? আসলে আজকে আমরা পড়ব যে মানে ছবিতে আমরা ডান পাশের ছবিটিতে যে কৃষি দ্রব্যের যে উৎপাদন দেখানো হচ্ছে, এটি একটি বাংলাদেশের চিত্র উৎপাদনের, কৃষি খাতের। এখানে মানে কৃষিতে আমরা কি বেশি ব্যবহার করি? শ্রমের বেশি ব্যবহার হয়। তাহলে এই যে আমরা গত ক্লাসে আমরা আসলে পড়েছিলাম কি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, সেখানে কি ছিল যে শ্রমের, আমরা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকটি একটু দেখি যে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক ছিল কি কিউ ইকুয়াল ফাংশন অফ এল কে, যেখানে কেটা হলো স্থির, কে এর মান স্থির, কে এর উপরে একটি বার আছে, মানে যেটি দিয়ে বোঝানো হয়েছে যে কে হচ্ছে মূলধন, মূলধনের ব্যবহার হচ্ছে স্থির থাকবে, শুধু শ্রমের নিয়োগ পরিবর্তন হবে। সেই জন্য আমি এই আজকে তোমাদেরকে এই ছবিটিতে আমরা কৃষির উৎপাদনকে নিয়ে আসছি। তার মানে আমাদের আজকের পাঠ্যসূচি হচ্ছে কি সেটি একটু দেখি যে আমরা আজকে পড়ব উৎপাদন বিধি। যদি আমাদের পড়তে হয় তাহলে এই উৎপাদন বিধি পড়তে গেলে আমাদের আসলে আজকের ক্লাসে যে জিনিসগুলো আমি পড়াবো, উৎপাদন বিধির পেছনের যে মানে বেসিক নলেজগুলো আছে সেগুলোকে আমরা পড়ব, তারপরে আমরা উৎপাদন বিধিতে যাব। উৎপাদন বিধি জানার আগে আমাদের কি কি জানতে হবে? যে মোট উৎপাদন কাকে বলে, অর্থনীতিতে মোট উৎপাদন কে কিভাবে হিসাব করা হয়, গড় উৎপাদন কিভাবে হিসাব করা হয় এবং গড় উৎপাদনকে চিত্রে কিভাবে দেখানো হয়। তারপরে আমরা জানবো হচ্ছে প্রান্তিক উৎপাদন কি এবং প্রান্তিক উৎপাদনকে কিভাবে বের করা হয়, প্রান্তিক উৎপাদনকে কিভাবে রেখাচিত্রে প্রকাশ করা হয়। এইগুলো যদি জানতে পারি তাহলে আমাদের তারপরে যে আমাদের এটি আছে উৎপাদন বিধি সম্পর্কে আমরা বিধিটি সহজেই বুঝতে পারবো এবং উৎপাদন বিধিকে আমরা সহজেই রেখাচিত্রে এবং টেবিলের সাহায্যে প্রকাশ করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
চলো আমরা তাহলে উৎপাদন বিধি সম্পর্কে জানার জন্য আমাদের যে এর পেছনে যে ব্যাকগ্রাউন্ড বা এর পেছনের যে বেসিক নলেজ আছে, মৌলিক ধারণা আছে, সেগুলো আমরা জানি। তার মধ্যে প্রথমেই আমরা জানবো হচ্ছে কি মোট উৎপাদন ও গড় উৎপাদন। এই ক্ষেত্রে আমাদের গত ক্লাসের যে রিভিউ ক্লাস আছে সেখানে আমাদের যে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক সেটি সম্পর্কে আমরা একটু ঝালাই করে নিচ্ছি, কারণ এই যে আমরা যে উৎপাদন বিধি পড়ব সেটি আসলে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষককে ঘিরে, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের উপর ভিত্তি করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই স্বল্পকালীন উৎপাদন অপেক্ষককে সংক্ষেপে আমরা কি বলি, SRPF। তার মানে কি শর্ট রান প্রোডাকশন ফাংশন। এটিকে আমরা সংক্ষেপে নিয়ে আসছি হলো কি SRPF, শর্ট রান প্রোডাকশন ফাংশন। তাহলে SRPF কে আমরা কিভাবে লিখেছিলাম গত ক্লাসে সেটি আমাদের অবশ্যই মনে আছে। তারপরে আমি এখানে একটু লিখেছি যে Q ইকুয়াল ফাংশন অফ L K বার। কের উপর একটি টান আছে, সেটিকে আমরা বলছি বার। এটি দিয়ে কি বোঝানো হয়, আসলে উৎপাদন করতে গেলে আমাদের 4টি উপকরণই লাগবে। তার মধ্যে আমরা গত ক্লাসে বলেছিলাম যে উৎপাদনের আলোচনাকে বা উৎপাদনের মানে চিত্রে প্রকাশ করতে হলে কয়টি অক্ষ লাগে, 2টি অক্ষ লাগে। একটি হলো ভূমি অক্ষ আর একটি হলো লম্ব অক্ষ। সেই জন্য প্রোডাকশন ফাংশনে আমরা ফাংশন হিসেবে দেখিয়েছিলাম হচ্ছে Q ইকুয়াল ফাংশন অফ L K। এখানে আজকে আমরা মানে SRPF এ মানে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে আমরা একটি উপকরণকে স্থির দেখানো হয়, একটি উপকরণকে পরিবর্তনশীল দেখানো হয়। 2টি উপকরণের মধ্যে উৎপাদন অপেক্ষকের যে 2টি উপকরণ আছে, শ্রম এবং মূলধন। শ্রমকে ডিনোট করা হয় L দিয়ে, লেবারের L আদ্যক্ষর L, এবং মূলধনের কে ডিনোট করা হয় K দিয়ে। মূলধনের আদ্যক্ষর C হলেও, ক্যাপিটালের C হলেও এখানে অর্থনীতিতে মূলধনকে ডিনোট করা হয় K দিয়ে, কারণ কস্ট খরচকে অর্থনীতিতে ডিনোট করা হয় C দিয়ে, সেই জন্য মূলধনকে ডিনোট করা হয় কি K দিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকটি হচ্ছে Q ইকুয়াল ফাংশন অফ L K বার। কিন্তু এখানে আমরা যদি উৎপাদন অপেক্ষকে মূলধন যদি স্থির থাকে, শুধু শ্রমের নিয়োগকে আমরা যদি পরিবর্তনশীল দেখাই, তাহলে শুধু পরিবর্তনশীল উপকরণটিকে যদি দিয়ে আমরা উৎপাদন অপেক্ষককে লিখি, তাহলে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষককে আমরা লিখতে পারি Q ইকুয়াল ফাংশন অফ L, যেটি আমি দেখিয়েছি সবার নিচে লিখেছি Q ইকুয়াল ফাংশন অফ L। এখানে কেন শুধু L দেখানো হয়েছে, এখানে এই যে মূলধন যে স্থির, এই মূলধনের স্থির ধরে শুধু শ্রমের নিয়োগকে পরিবর্তনশীল ধরে মানে পরিবর্তনশীল উপকরণটিকে, স্বাধীন চলককে শুধুমাত্র এখানে দেখানো হয়েছে অপেক্ষকটিতে Q ইকুয়াল ফাংশন অফ L। তাহলে এই স্বল্পকালীন উৎপাদন অপেক্ষককে ঘিরে এই যে Q ইকুয়াল ফাংশন অফ L, এটিকে ঘিরেই আমাদের মোট উৎপাদনের সংজ্ঞা আমাদের দিতে হবে, গড় উৎপাদনের সংজ্ঞা আমরা দিব এবং প্রান্তিক উৎপাদনের সংজ্ঞা আমরা দিব। তাহলে মোট উৎপাদনকে আমরা কি দিয়ে কি হিসেবে লিখেছি, TP অর্থাৎ টোটাল প্রোডাকশন। টোটাল প্রোডাকশনের সংজ্ঞায় কি আছে, যে একটি নির্দিষ্ট সময়ে অন্যান্য উপকরণ স্থির থেকে, তার মানে কি একটা নির্দিষ্ট সময়ে উৎপাদনের সকল উপকরণ স্থির থেকে যদি মাত্র একটি উপকরণের নিয়োগ বৃদ্ধি করা হয়, অর্থাৎ একটি উপকরণ কোনটি, শুধুমাত্র শ্রমের নিয়োগ বৃদ্ধি করা হয়, তাহলে এই শ্রমের উপকরণটির বিভিন্ন একক থেকে যে পরিমাণ দ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদন হয় তাকে মোট উৎপাদন বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটু দেখি, যে আরেকটু বোঝার চেষ্টা করি। এই সংজ্ঞাটি এখানে বলা হয়েছে একটি নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট সময় মানে একটা মানে টাইম পিরিয়ডকে মেনে আমরা উৎপাদন করব। যেমন এখানে স্বল্পকালীন উৎপাদন সময় কি, 1 বছরের মধ্যে উৎপাদনকাল সময়, সাধারণত স্বল্পকালীন উৎপাদনকাল সময়, যে সময়ে শুধুমাত্র কি শ্রমের নিয়োগ পরিবর্তন করা যায়, মূলধনের নিয়োগ বা অন্য কোনো উপকরণের নিয়োগকে পরিবর্তন করা যায় না। এটি আমরা গত ক্লাসে শিখেছিলাম। তাহলে মোট উৎপাদনের সংজ্ঞাটি কি, মোট উৎপাদনের সংজ্ঞাটি হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে অন্যান্য সকল উপকরণ, উৎপাদনের সকল উপকরণ স্থির থেকে যদি শুধুমাত্র
শ্রমের নিয়োগ উৎপাদনের ক্ষেত্রে বৃদ্ধি করা হয়, তাহলে এই যে প্রত্যেক শ্রমিক বা প্রত্যেক একক শ্রম যে পরিমাণ দ্রব্য এবং সেবা উৎপাদন করবে তাদেরকে যদি আমরা যোগ করি, সেই যোগফলকে বলা হবে কি মোট উৎপাদন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি উদাহরণে যাচ্ছি, তাহলে তোমাদের কাছে বিষয়টি আরো পরিষ্কার হবে। এই মোট উৎপাদনের আমি উদাহরণে আগে যাই, তারপর আমি সূত্রটি দেখাই যে মোট উৎপাদনের আমরা একটি সংজ্ঞা যদি লিখি, একটি উদাহরণ যদি দেখাই, যে উদাহরণ আমরা একটা উদ্দীপক নিয়েছি। জনাব হাফিজ এর একটি তৈরি পোশাক কারখানা আছে। এই তৈরি পোশাক কারখানায় আজকে সে কি করেছে, 2 জন শ্রমিক নিয়োগ করেছে। প্রথম শ্রমিক হচ্ছে কে, L1 নামের প্রথম শ্রমিক, এবং দ্বিতীয় শ্রমিকের নাম হচ্ছে L2। এই প্রথম শ্রমিক আজকে 3টি পোশাক তৈরি করেছে এবং দ্বিতীয় শ্রমিক L2 5টি পোশাক তৈরি করেছে। তাহলে মোট উৎপাদনের পরিমাণ আজকে এই মিস্টার হাফিজের কারখানায় কত হবে, টিপি সমান টিপিএল। মানে টিপিএল এই জন্য বলা হয়েছে যে শুধু শ্রমের নিয়োগকে এখানে পরিবর্তনশীল উপকরণ ধরা হয়েছে, সেজন্য আমরা বলা হচ্ছে কি টিপিএল, অর্থাৎ টোটাল প্রোডাকশন অফ লেবার। মানে শুধুমাত্র লেবারের নিয়োগকে, শ্রমের নিয়োগকে পরিবর্তনশীল ধরে শ্রমের নিয়োগকে পরিবর্তন করে এই মোট উৎপাদন করা হয়েছে, আর অন্যান্য উপকরণ এখানে স্থির ধরা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই মিস্টার হাফিজের আজকে কারখানায় মোট উৎপাদন কত? প্রথম শ্রমিক উৎপাদন করেছে হলো 3 একক, দ্বিতীয় শ্রমিক উৎপাদন করেছে হচ্ছে 5 একক। মোট কত একক হলো? 8 একক। তার মানে কি L1 শ্রমিকের উৎপাদন এবং L2 শ্রমিকের উৎপাদন যদি আমরা যোগ করি, তাহলে আমরা পেয়েছি মোট উৎপাদনের পরিমাণ। L1 এর উৎপাদন কত? 3 একক, এবং L2 এর উৎপাদন হচ্ছে 5 একক। তাহলে আজকে মিস্টার হাফিজের পোশাক কারখানায় মোট উৎপাদন হয়েছে 8 একক। তার মানে তোমাদের এখন বিষয়টি পরিষ্কার হয়েছে। তাহলে এই হাফিজ যদি কারখানায় আজকে 100 জন শ্রমিক নিয়োগ দিত, তাহলে L1, L2, L3 এরকম করে L100তম শ্রমিকের সবার ইন্ডিভিজুয়াল শ্রমিকের উৎপাদনকে আমরা যোগ করে আমরা মোট উৎপাদনকে পেতাম। তাহলে আমি এখন এটিকে, এই যে মোট উৎপাদন, এটিকে আমরা যদি একটি সূত্রের মাধ্যমে দেখাই তাহলে কি হয় দেখো তো। তাহলে মোট উৎপাদন টিপিএল, অর্থাৎ টোটাল প্রোডাকশন অফ লেবার। এখানে এল দেওয়া হয়েছে কেন? যে শুধু শ্রমের নিয়োগকে পরিবর্তন করে অন্য উপকরণের নিয়োগ স্থির রেখে শুধুমাত্র শ্রমের নিয়োগকে পরিবর্তন করলে পরে মোট উৎপাদন কত হয় সেটি বোঝানোর জন্য। তাহলে কি এই সূত্রটি কি হবে? L1, তার মানে L1 মানে প্রথম শ্রমিকের উৎপাদনের পরিমাণ যোগ হচ্ছে L2 দ্বিতীয় শ্রমিকের উৎপাদনের পরিমাণ, L3 তৃতীয় শ্রমিকের উৎপাদনের পরিমাণ যোগ L4 চতুর্থ শ্রমিকের উৎপাদনের পরিমাণ। এইভাবে Ln সংখ্যক, মানে Ln এর মান যদি 100 হয়, তাহলে 100তম পর্যন্ত শ্রমিকের উৎপাদনের পরিমাণ যদি যোগ করি, তাহলে আমরা পাবো মোট উৎপাদন। এই যে L1 যোগ L2 যোগ L3 যোগ L4, এইভাবে যে আমরা Ln পর্যন্ত গিয়েছি, এটিকে আমরা যদি স্ট্যাটিস্টিক্সের নিয়মে, পরিসংখ্যানের নিয়মে এই সূত্রটিকে আমরা লিখতে পারি যে, আমি এই যে দেখো পরের লাইনে লিখেছি সামেশন অফ Li, একটি চিহ্ন দিয়েছি এর মতো, মানে দুই প্রান্ত বাড়তি, এটিকে বলা হয় সামেশন অফ Li। আই এর মান এখানে কত? 1 থেকে n পর্যন্ত। তার মানে n এর মান যত হবে, মানে সর্বশেষ শ্রমিকের সংখ্যা যত, n এর মান হচ্ছে তত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আমি এরপরে যাচ্ছি হচ্ছে মোট উৎপাদন। তাহলে আমরা এইখানে একটি উদাহরণ, আমরা একটি টেবিল দিয়েছি, মোট উৎপাদনের একটি টেবিল দিয়েছি। এই টেবিলটি গত ক্লাসে, আমার আজকের ক্লাসের পূর্ববর্তী ক্লাস গত বুধবারের ক্লাসে আমি এই টেবিলটি থেকে তোমাদের একটি রেখাচিত্র এঁকে দেখিয়েছিলাম, যেটি বাড়ির কাজ হিসেবে ছিল। আজকে আমি এই টেবিলটিকে আমি উপস্থাপন করেছি মোট উৎপাদন কাউন্ট করার জন্য। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেমন শ্রম দেখিয়েছি, তারপরে মোট উৎপাদন কিউ দেখিয়েছি, সংমিশ্রণ বিন্দু দেখিয়েছি। এখানে 0, যখন শ্রমের নিয়োগ 0 তখন মোট উৎপাদন 0, শ্রমের নিয়োগ যখন 1 তখন মোট উৎপাদন হচ্ছে, প্রথম শ্রমিকের মোট উৎপাদন হচ্ছে 3, দ্বিতীয় শ্রমিকের মোট উৎপাদন হচ্ছে 5,
তৃতীয় শ্রমিকের মোট উৎপাদন হচ্ছে 6, চতুর্থ শ্রমিকের উৎপাদন হচ্ছে 5। এইভাবে আমরা মোট রেখা একে আমরা মোট উৎপাদন রেখা আমরা গত ক্লাসে একে দেখিয়েছিলাম আমি, সেজন্য আজকে এই রেখাটি আমি একে দেখালাম না, কিন্তু আমি এখানে এই তোমাদের একটি কার্ভের মাধ্যমে আমি এই রেখাটি স্লাইডে দেখাচ্ছি, যেখানে আমরা কি দেখিয়েছি যে ভূমি অক্ষে হলো শ্রমের নিয়োগের পরিমাণ এবং লম্ব অক্ষে হচ্ছে মোট উৎপাদনের পরিমাণ। সেখানে আমরা যদি এই রেখাচিত্রে এইভাবে দেখি তাহলে আমরা এই রেখাচিত্রটি এরকম পাবো। এবং গত ক্লাসে কিন্তু আমরা এই টোটাল মোট উৎপাদন রেখার টিপি রেখার 3টি পর্যায়ও দেখিয়েছিলাম। প্রথমে দেখিয়েছিলাম কি ইনক্রিজিং উৎপাদন IRR, ইনক্রিজিং রিটার্ন টু স্কেল, অর্থাৎ যে হারে শ্রমের নিয়োগ বৃদ্ধি পায় তার চেয়ে বেশি হারে উৎপাদন বৃদ্ধি পায়। সেই জন্য প্রথম 1 একক থেকে 3 একক পর্যন্ত কি মোট উৎপাদন হচ্ছে মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়। তারপরে 3 থেকে 6 আগ পর্যন্ত হলো কি ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। তারপরে 6 বিন্দুতে হলো মোট উৎপাদন হলো সর্বোচ্চ পরিমাণ। তারপর 6 পরেও যদি শ্রমের নিয়োগ বাড়ানো হয় তখন কি হয়, মোট উৎপাদন না বেড়ে কমতে থাকে। সেই জন্য রেখাটি ডান দিকে নিম্নগামী। এটি আমি গত ক্লাসেই পড়িয়েছিলাম, আজকে জাস্ট একটু আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে চলো আমরা গড় উৎপাদন পড়ি। গড় উৎপাদন বলতে আমরা কি বুঝি? APL বা AP, অ্যাভারেজ প্রোডাকশন। গড় উৎপাদনের ইংলিশ হচ্ছে কি অ্যাভারেজ প্রোডাকশন। সেই জন্য আমি এখানে গড় উৎপাদনকে আমরা ইকোনমিক্সে কি দিয়ে প্রকাশ করব? AP দিয়ে প্রকাশ করব। এবং গড় উৎপাদনের সংজ্ঞা হচ্ছে কি যে অন্যান্য উপকরণ স্থির থেকে স্থির অবস্থায় কি পরিবর্তনীয় উপকরণ। পরিবর্তনীয় উপকরণ কোনটি? শ্রম। যে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে আমরা কি দেখেছি, শুধু শ্রমের নিয়োগ পরিবর্তন হবে, অন্য উপকরণ স্থির থাকবে। তাহলে অন্যান্য উপকরণ স্থির অবস্থায় শ্রমের নিয়োগ পরিবর্তন হলে তাহলে প্রতি একক শ্রমিক যে উৎপাদন করবে, মোট উৎপাদনের যে অংশ উৎপাদন করবে তাকে বলা হবে গড় উৎপাদন। অর্থাৎ এটিকে আমরা যদি আরো সহজভাবে বলি যে মোট উৎপাদনের পরিমাণকে আমরা যদি শ্রমের যে নিয়োগ আছে, শ্রমের নিয়োগের পরিবর্তন বা শ্রমের সংখ্যা দিয়ে ভাগ করে দেই তাহলে বের হবে আমাদের কি গড় উৎপাদন। এই যে আমি এখানে সংজ্ঞায় লিখেছি, মোট উৎপাদনের পরিবর্তনকে যদি পরিবর্তনশীল উপাদান দ্বারা ভাগ করা হয় তাহলে গড় উৎপাদন পাওয়া যাবে। অর্থাৎ মোট উৎপাদনের পরিমাণকে আমরা যদি এই মোট উৎপাদনকে যতজন শ্রমিক উৎপাদন করেছে তাদের সংখ্যা দিয়ে যদি ভাগ দেই তাহলে বের হয়ে যাবে কি গড় উৎপাদন। আমি এখানে মোট গড় উৎপাদনের সংজ্ঞা এবং মোট উৎপাদনের সংজ্ঞাগুলো আমি বইয়ের মতো করে লিখেছি যেন তোমাদের জ্ঞানমূলক প্রশ্নের উত্তর করার জন্য সহজ হয়। জ্ঞানমূলক প্রশ্নে কিন্তু আমাদের এই সংজ্ঞাগুলো আসবে, আবার অনেক সময় সূত্রগুলো জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা গড় উৎপাদনের সূত্রে যাই। তাহলে গড় উৎপাদনের সূত্র কি? গড় উৎপাদন সমান হচ্ছে মোট উৎপাদন ভাগ হচ্ছে পরিবর্তনশীল উপকরণ। পরিবর্তনশীল উপকরণ এখানে কি? আমাদের স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে আমরা পরিবর্তনশীল উপকরণ দেখেছি হচ্ছে কি শ্রমের সংখ্যা বা শ্রম। তাহলে এখানে গড় উৎপাদনকে আমরা যদি একটি মানে সংকেতের মাধ্যমে প্রকাশ করি তাহলে কি পাবো আমরা? APL অর্থাৎ অ্যাভারেজ প্রোডাকশন অফ লেবার ইকুয়াল হচ্ছে TP, মানে টোটাল প্রোডাকশন ভাগ হচ্ছে L মানে কি এখানে শ্রমিকের সংখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা পরীক্ষায় লেখার সময় যদি শুধুমাত্র এই সূত্রটি লেখো, সাংকেতিক সূত্রটি লেখো যে APL সমান হচ্ছে TP ভাগ হচ্ছে L, তার মানে তখন তুমি লিখে দিবে যে APL হচ্ছে গড় উৎপাদন, APL সমান হচ্ছে গড় উৎপাদন, TP সমান হচ্ছে টোটাল প্রোডাকশন, আর L সমান হচ্ছে লেবার সংখ্যা, নাম্বার অফ লেবার। এইভাবে লিখে দিবে, না হয় তোমাদের পরীক্ষায় নম্বর কমতে পারে। কারণ আমরা এই সংকেতগুলো দিয়ে কি বুঝিয়েছি সেটা আমরা লিখে দিব। এখানে যেহেতু আমি প্রথম লাইনে লিখে দিয়েছি মোট উৎপাদনের জায়গায় আমি TP লিখেছি, পরিবর্তনশীল উপকরণ আমি L এর নাম্বার লিখেছি, সেই জন্য আমি এখানে লিখিনি। কিন্তু তোমরা পরীক্ষার খাতায় তোমরা এই যে আমরা যে সাংকেতিক সূত্রটি লিখেছি
এল এবং দিয়ে কি বুঝিয়েছো, টিপি দিয়ে কি বুঝিয়েছো এবং এল দিয়ে কি বুঝিয়েছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন গড় উৎপাদনের একটি উদাহরণে যাই। উদাহরণ হচ্ছে কি, যে জনাব হাফিজ, এই যে আমরা হাফিজ সাহেবকে ধরেছিলাম আগের উদ্দীপকে, এই হাফিজ সাহেবকে দিয়েই আমরা 3টি উদ্দীপককে করেছি যেন আমাদের বুঝতে সুবিধা হয়, আমাদের যেন কম্পারেটিভ অ্যানালাইসিসটা করতে সুবিধা হয়। তাহলে জনাব হাফিজ যে তৈরি পোশাক কারখানায় 2 জন শ্রমিক নিয়োগ দিয়েছিলেন, প্রথম শ্রমিক উৎপাদন করেছিল কত, 3টি পোশাক, আর দ্বিতীয় শ্রমিক উৎপাদন করেছিল 5টি পোশাক। তাহলে তাদের আমরা প্রথম উদাহরণে আমরা কি দেখেছিলাম, মোট উৎপাদনের পরিমাণ কত ছিল, 3 + 5 সমান ছিল কত, 8। তাহলে এখানে আমাদের এপিএল অর্থাৎ গড় উৎপাদন সমান কত হবে, এপিএল সমান হচ্ছে মোট উৎপাদন টিপি ভাগ হচ্ছে এল। তাহলে টিপি সমান কত, এখানে প্রথম শ্রমিকের উৎপাদন হচ্ছে 3 একক, দ্বিতীয় শ্রমিকের উৎপাদন হচ্ছে 5 একক। তাহলে 3 + 5 হলো টোটাল উৎপাদন, ভাগ হচ্ছে শ্রমিকের সংখ্যা কত, 2 জন শ্রমিক নিয়োগ দিয়েছে, তাহলে শ্রমিকের সংখ্যা হচ্ছে 2। তাহলে 8/2 সমান হচ্ছে কত, 4। এই ক্ষেত্রে আমাদের উদ্দীপকের জন্য মোট গড় উৎপাদন হচ্ছে কত, 4। তার মানে কি, এই 4 দিয়ে কি বোঝানো হয়েছে, যে প্রত্যেক শ্রমিক একজন হলো কম উৎপাদন করে, প্রথম শ্রমিক 3 একক উৎপাদন করে, দ্বিতীয় শ্রমিক একটু বেশি উৎপাদন করে 5 একক। কিন্তু আমরা গড় বের করার কারণে শ্রমিক প্রতি উৎপাদনের পরিমাণ কত আসছে, 4 একক করে আসছে। তার মানে একক প্রতি শ্রমিকের উৎপাদন, মোট উৎপাদন কত, 4 একক। মানে প্রথম এখানে গড় উৎপাদন বললে কি বোঝায়, যে প্রথম জন যে বেশি কম করে এবং দ্বিতীয় শ্রমিক যে বেশি করে, সেটাকে একটা অ্যাভারেজ উৎপাদনে আমরা নিয়ে এসেছি। কিভাবে, যে ওই যে আমরা বয়সের বের করি, গড় বের করলে আমরা কি করি, যে যতজনের বয়স আছে সেটা যোগ করি, তারপরে ওই মানে যতজনের বয়স সেটা দিয়ে ভাগ দিই সংখ্যা দিয়ে। তাহলে এই ক্ষেত্রেও এইখানেও এই ধারণাটি এসেছে, যেহেতু গড় শব্দটি দিয়েই এটা বোঝানো হয় যে একক প্রতি কত। তাহলে একক প্রতি মানে যতজন আছে তাদের সবার উৎপাদন যোগ করে ততজন সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এখানে আমাদের উদ্দীপকে ছিল হলো 2 জন শ্রমিক, তাহলে 2 জনের উৎপাদনকে যোগ করে আমরা 2 দিয়ে ভাগ দিয়েছি, আমাদের বের হয়ে গিয়েছে একক প্রতি শ্রমিকের উৎপাদন কত, যেটিকে আমরা বলছি কি, গড় উৎপাদন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে চলো আমরা প্রান্তিক উৎপাদনের একটি সংজ্ঞাকে আমরা প্রান্তিক উৎপাদনের সংজ্ঞাটি আমরা দেখি। প্রান্তিক উৎপাদনের সংজ্ঞা হচ্ছে কি, যে অন্যান্য উপকরণ স্থির রেখে যদি পরিবর্তনশীল উপকরণ যেটি শ্রম, সেই শ্রমের নিয়োগ যদি আমরা অতিরিক্ত 1 একক বাড়াই বা পরিবর্তন করি, তাহলে মোট উৎপাদনে যে পরিবর্তন হবে তাকে বলা হবে প্রান্তিক উৎপাদন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটু বোঝার বিষয় আছে, সেটি হচ্ছে কি, অন্যান্য উপকরণ স্থির রেখে, এই ক্ষেত্রেও আমরা এই যে স্বল্পকালীন যে উৎপাদন অপেক্ষক ছিল কিউ ইকুয়াল ফাংশন অফ এল, এটিকে ধরে আমরা কি করেছি, যে সব উৎপাদনের সকল উপকরণকে স্থির রেখে শুধুমাত্র শ্রমের নিয়োগকে পরিবর্তনশীল ধরে যদি শ্রমের 1 একক উৎপাদন যদি শ্রমের 1 একক নিয়োগের পরিমাণ যদি পরিবর্তন করি, তাহলে মোট উৎপাদনের ক্ষেত্রে যে পরিবর্তন হবে তাদের অনুপাতকে বলা হবে কি, প্রান্তিক উৎপাদন। এখানে কি বলা হয়েছে, যে পরিবর্তনশীল উপকরণের 1 একক পরিবর্তন করলে মোট উৎপাদনে যতটুকু পরিবর্তন হবে, সেই মোট উৎপাদনের পরিবর্তনের পরিমাণকে বলা হবে প্রান্তিক উৎপাদন। এটিকে আরো সহজভাবে আমরা সংজ্ঞায়িত করেছি এই যে অথবা দিয়ে, সেটি হচ্ছে কি, অতিরিক্ত 1 একক উপকরণ নিয়োগের ফলে মোট উৎপাদন যতটুকু বৃদ্ধি বা হ্রাস পায় তাকে বলা হয় প্রান্তিক উৎপাদন। অর্থাৎ অতিরিক্ত 1 একক যদি আমরা উদাহরণ দিয়ে বলি, অতিরিক্ত 1 একক যদি শ্রমের নিয়োগ পরিবর্তন করি, তাহলে মোট উৎপাদন কি হতে পারে, বাড়তেও পারে কমতেও পারে। মোট উৎপাদন যতটুকু বাড়ে বা কমে তার পরিমাণকে বলা হবে প্রান্তিক উৎপাদন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এরপরে আরেকটি সংজ্ঞা তোমাদেরকে খুব সহজভাবে এই সূত্রকে ভিত্তি করে, সূত্রের উপর ভিত্তি করে আমরা আরেকটি সংজ্ঞা এখানে দেখাতে পারি। সেটি কি, যে মোট উৎপাদনের পরিবর্তনকে যদি উপকরণের পরিবর্তন দিয়ে যদি আমরা ভাগ করি বা অনুপাত করি, তাহলে আমরা পাবো হলো প্রান্তিক উৎপাদন। তাহলে মোট উৎপাদনের পরিবর্তন
প্রান্তিক উৎপাদনের সূত্রটি কি হবে আমি দেখো পরের লাইনে লিখেছি যে প্রান্তিক উৎপাদন সমান হচ্ছে, প্রান্তিক উৎপাদনকে আমরা কি দিয়ে প্রকাশ করব, এমপি দিয়ে। তাহলে এমপি সমান হচ্ছে কি, উৎপাদনের পরিবর্তন, মোট উৎপাদনের পরিবর্তন, এটাকে আমরা কি দিয়ে লিখব, ডেল কিউ দিয়ে প্রকাশ করা হয়, ভাগ হচ্ছে শ্রমের পরিবর্তন, মানে শ্রমের নিয়োগের পরিবর্তন, সেটা হলো কি ডেল এল। তাহলে এই সূত্রটিকে আমরা সংক্ষেপে সাংকেতিক আকারে কি লিখতে পারি, যে এমপি সমান হচ্ছে ডেল কিউ বাই ডেল এল ইকুয়াল হচ্ছে কি, আবার এটি হচ্ছে এই ডেল কিউ আমরা যে ত্রিভুজাকৃতির যে একটা চিহ্ন দিয়েছি কিউর সামনে, সেটিকে বলা হয় কি ডেল। এই ডেল দিয়ে কি বোঝানো হয়, পরিবর্তনের পরিমাণ। পরিবর্তন কোথা থেকে শুরু হয়, যে আমাদের যে প্রাথমিক যেই অবস্থা, সেই প্রাথমিক অবস্থার থেকে কতটুকু বাড়লো বা কতটুকু কমলো, সেই বিয়োগফলটাই হচ্ছে কি পরিবর্তন। এখানে ত্রিভুজাকৃতির যে ডেল দিয়ে পরিবর্তনকে বোঝানো হয়েছে, যে ডেল কিউ ডেল এল, ত্রিভুজাকৃতির ডেল দিয়ে চিহ্ন দিয়ে যেই ডেলটি বোঝানো হয়েছে, এটি হলো বড় ধরনের পরিবর্তনকে বোঝানোর ক্ষেত্রে এই ত্রিভুজ আকৃতির ডেলটিকে বোঝানো হয়। আর আরেকটি ডেল ডি এর মতো ডেল লিখে বোঝানো হয়েছে, যারা বিজ্ঞানের স্টুডেন্ট তারা হয়তো এটি বুঝতে পেরেছ, যে এই ডি এর মতো ডেল দিয়ে যেই চিহ্নটি দিয়ে ডেল বোঝানো হয়, এটি হলো সূক্ষ্ম পরিবর্তনকে বোঝানোর জন্য এই ডি এর মতো লিখে ডেল দিয়ে হলো পরিবর্তনের পরিমাণকে বোঝানো হয়। তাহলে এখানে আমরা কি এমপি মানে প্রান্তিক উৎপাদনের সূত্র হচ্ছে কি ডেল কিউ বাই ডেল এল, ডেল কিউ বাই ডেল এল। যদি বড় ধরনের পরিবর্তন হয় তাহলে আমরা ত্রিভুজাকৃতির পরিবর্তন দিয়ে এটি লিখব, আর যদি সূক্ষ্ম পরিবর্তন হয়, একের নিচে পরিবর্তন হয়, তখন আমরা এটিকে ডি এর মতো ডেল দিয়ে লিখব। দুটি সূত্রই কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ শুদ্ধ আছে, এবং তোমাদের বইয়ে কোনো বইয়ে বড় ডেল দিয়ে লেখানো হয়েছে, ত্রিভুজাকৃতির ডেল দিয়ে লেখানো আছে, আবার কোনো বইয়ে ডি দিয়ে লেখা আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তাহলে এই ক্ষেত্রে আরেকটি সূত্র আছে প্রান্তিক উৎপাদনের, সেটি হচ্ছে কি পূর্ববর্তী এককের টিপি, মানে পূর্ববর্তী এককের মোট উৎপাদন বিয়োগ হচ্ছে পরবর্তী এককের মোট উৎপাদন টিপি মাইনাস হচ্ছে পূর্ববর্তী এককের মোট উৎপাদন টিপিকে যদি আমরা বিয়োগ করি, তাহলেও আমরা প্রান্তিক উৎপাদন এমপি পেয়ে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই যে পরবর্তী এককের, আমি এটি উদাহরণে যখন যাব তোমরা খুব সহজেই এটি বুঝতে পারবে। আমি এখানে একটু সূত্রটি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, সেটি হলো পরবর্তী এককের মোট উৎপাদন বিয়োগ হচ্ছে পূর্ববর্তী এককের মোট উৎপাদন। এখানে পূর্ববর্তী একক মানে কি, পরবর্তী এককের মোট উৎপাদন হচ্ছে পরবর্তী একক শ্রমিকের মোট উৎপাদন। যেমন দ্বিতীয় একক শ্রমিকের মোট উৎপাদনকে আমরা যদি বিয়োগ দেই মানে প্রথম একক শ্রমিকের মোট উৎপাদন থেকে, তাহলে আমরা পেয়ে যাব কি প্রান্তিক উৎপাদন। এই পরবর্তী এককের মোট উৎপাদন যদি মানে এনতম শ্রমিক হয়, তাহলে এটিকে টিপি সমান কি হবে, টিপি এন। পরবর্তী এককের মোট উৎপাদনকে আমরা কি দিয়ে বুঝিয়েছি, টিপি এন, অর্থাৎ সর্বশেষ একক শ্রমিক কি এনতম শ্রমিক, তার আগে শ্রমিককে আমরা কি লিখব, n-1তম শ্রমিক। যদি সর্বশেষ একক শ্রমিক যদি nতম শ্রমিক হয়, তাহলে n এর মান যদি 100 হয়, আমরা যে আজকের ক্লাসে যেই উদাহরণ দিয়েছিলাম, তার মানে 100তম শ্রমিকের উৎপাদন যদি টিপিএন হয়, তাহলে টিপিএন-1 কি হবে, n100-1, তার মানে কি 99তম শ্রমিকের মোট উৎপাদন। তার মানে কি এমপি সমান কি হবে, প্রান্তিক উৎপাদন সমান হবে 100তম শ্রমিকের উৎপাদন বিয়োগ হচ্ছে 99তম শ্রমিকের মোট উৎপাদন। যদি আমরা এই দুটির পার্থক্য করি, তাহলেও আমরা প্রান্তিক উৎপাদন পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি আরেকবার বলছি যে প্রান্তিক উৎপাদনের আরেকটি, এই যে এখানে আরেকটি সূত্র আছে, সেটি হলো কি টিপিএন-1। এখানে n এর মান যদি 100 হয়, অর্থাৎ 100তম শ্রমিক যদি সর্বশেষ শ্রমিকের সংখ্যা যদি 100 হয়, তাহলে 100তম শ্রমিকের মোট উৎপাদনকে আমরা যদি 99তম শ্রমিক অর্থাৎ 100-1
সমান কত 99। 99তম শ্রমিকের মোট উৎপাদন থেকে বাদ দেই, তাহলে আমরা পেয়ে যাব প্রান্তিক উৎপাদন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে একটি উদাহরণ দিচ্ছি প্রান্তিক উৎপাদনের। সেটি হলো কি, ওই যে আমরা জনাব হাফিজকে আমরা দেখিয়েছিলাম, সেই জনাব হাফিজ তার তৈরি পোশাক কারখানায় আজকে উৎপাদন করেছে, নিয়োগ দিয়েছে কতজন শ্রমিক? 2 জন শ্রমিক। 2 জন শ্রমিকের মধ্যে প্রথম শ্রমিক হচ্ছে আমাদের কত? L1, তিনি 3টি পোশাক উৎপাদন করেছেন, এবং দ্বিতীয় শ্রমিক L2 হচ্ছে আমাদের 5টি পোশাক উৎপাদন করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে আমরা কি দেখতে পাই? ডেল কিউ বাই ডেল এল। এমপির সূত্র কি আমাদের? ডেল কিউ বাই ডেল এল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই বিষয়টিকে আমি তোমাদের একটু বোর্ডে দেখানোর চেষ্টা করি। আমরা বোর্ডটি সেট হোক, আমরা তারপরে আমি যাচ্ছি যে ডেল কিউ বাই ডেল এল। তাহলে এখানে ডেল কিউ সমান কত? আমরা কি বলেছি? এমপি সমান হচ্ছে ডেল কিউ বাই ডেল এল, বা আমরা এখানে আমি ওই তোমাদের স্লাইডে কি লিখেছিলাম? ডেল কিউ এরকম লিখেছিলাম। একই কথা আমরা কি করেছি? আমাদের স্লাইডে প্রথম শ্রমিক উৎপাদন করেছে কত? 3 একক, 3টি পোশাক, এবং দ্বিতীয় শ্রমিক উৎপাদন করেছে আমাদের কয়টি পোশাক? 5টি পোশাক, 5 একক। তাহলে এখানে আমাদের এই প্রথম শ্রমিক হলো, দ্বিতীয় শ্রমিক হলো কি আমাদের? n-তম শ্রমিক, আর প্রথম শ্রমিক হলো কি? n-1তম শ্রমিক। তার মানে কি, n-তম শ্রমিক অথবা দ্বিতীয় শ্রমিক উৎপাদন করেছে 5 একক, আর n-1তম শ্রমিক বা প্রথম শ্রমিক উৎপাদন করেছে কত? 3 একক। কারণ কি, এখানে n এর মান যদি 2 হয়, তাহলে n এর মান এখানে কত? 2। তাহলে n-1 সমান কত? 2 - 1 সমান কত? 1, তাই না? তাহলে এটা হলো কি? প্রথম শ্রমিক, আর এটি হলো দ্বিতীয় শ্রমিক। n এর মান হচ্ছে যদি দ্বিতীয় হয়, 2 হয়, তাহলে n-1 হচ্ছে কি? প্রথম। এই জন্যই আমি লিখেছি যে n-তম শ্রমিকের উৎপাদন হচ্ছে 5 একক, এবং n-1তম শ্রমিকের উৎপাদন হচ্ছে 3 একক। তাহলে এইখানে ডেল কিউ সমান কত? এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডেল কিউ সমান কত? ডেল কিউ সমান হচ্ছে কি? ওই যে আমরা বললাম TPN মাইনাস হচ্ছে TPN-1, এটা সমান হচ্ছে কি? এই যে ডেল কিউ। আর ডেল এল সমান হচ্ছে কি? LN মাইনাস হচ্ছে LN-1। তাহলে এটাকে কি দাঁড়ায়? যে TPN এ কততম ও কত একক উৎপাদন করেছে? এই 5 একক উৎপাদন করেছে। আর এর n-1তম শ্রমিকের মোট উৎপাদন কত? 3 একক। আর LN এর মান কত? 2, দ্বিতীয় শ্রমিক মানে 2, আর এই n-1 সমান কত? 1। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের প্রান্তিক উৎপাদন কত দাঁড়াবে? 2/1 সমান কত? 2। তার মানে কি, এখানে আমাদের প্রান্তিক উৎপাদন হচ্ছে এমপি সমান কত হলো আমাদের? এমপি সমান হচ্ছে আমাদের 2। এটিকে আমরা এই যে প্রত্যেক একক শ্রমিক বাড়ানোর ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হবে, তাকেই বলা হয় প্রান্তিক উৎপাদন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আরেকটি সূত্র কি লিখেছিলাম? তোমাদের সেই সূত্রটি আমি একটু বোঝাই। আরেকটি সূত্র আমরা কি লিখেছিলাম? যে এমপি সমান হচ্ছে TPN মাইনাস TPN-1, এটি লিখেছিলাম। তাহলে আমরা এখন এটিও আমাদের এই TPN তম শ্রমিকের উৎপাদন কত? এই যে 5 একক, 5 মাইনাস হচ্ছে, আর এর কত? n-1তম শ্রমিকের মোট উৎপাদন হচ্ছে 3 একক, সমান হচ্ছে কত? 2। তাহলে কি এই 2
এবং এই 2 একই, তাই না? সেই জন্য এই সূত্রটিকে আমরা কি করতে পারি, দুইভাবেই প্রকাশ করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এটিকে বুঝতে পেরেছো। তাহলে আমাদের মোট উৎপাদন এখানে কত, 2 একক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে তোমরা হচ্ছে যে প্রান্তিক উৎপাদন বের করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একটি স্লাইডে যাচ্ছি। প্রান্তিক উৎপাদন আমরা নেক্সট আমরা এখন একটি টেবিলের সাহায্যে আমরা টেবিলটা আমরা আগে বোঝার চেষ্টা করি। আমি এখানে টেবিলের মাধ্যমে দেখিয়েছি। এই আমি আগের স্লাইডটিতে যাই। এখানে আমরা এই যে প্রান্তিক উৎপাদনকে দেখিয়েছি এরকম যে 5 - 3 2/1 সমান কত, আমরা এটাকে ইয়ে করলে পাবো হচ্ছে 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে টেবিলে আমরা যদি এই ইয়েগুলোকে আমরা দেখাই, আমি টেবিলে একটি টেবিল এনেছি, যেই টেবিলটির মাধ্যমে আমাদের মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন এটিকে আমি দেখিয়েছি। দেখো যে এল মানে শ্রমিকের সংখ্যা যখন 0 তখন টিপি মানে মোট উৎপাদনের পরিমাণ হচ্ছে 0 এবং এপি গড় উৎপাদন 0 এবং প্রান্তিক উৎপাদনও 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন নাকি আমরা শ্রমের নিয়োগ 1 একক হয় তখন আমাদের টিপি মোট উৎপাদন কত, 3 একক। আমরা যেই হাফিজের উদাহরণটি দিয়েছিলাম, যে আমরা ধরে নিচ্ছি যে মিস্টার হাফিজ তার এই কারখানার এই উৎপাদনকে আমরা এই টেবিলটির সাহায্যে দেখিয়েছি। 1 একক যখন, তখন হলো শ্রমিকের নিয়োগ যখন 1 একক, তখন মোট উৎপাদন হয় 3 একক। তাহলে এখানে গড় উৎপাদন কত, 3/1 মানে মোট উৎপাদন ভাগ হচ্ছে এল এর সংখ্যা 3। আর তারপরে এখানে এমপিএল সমান কত হবে, 3। তারপরে আমরা যখন এটিকে আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই টেবিলটিকে তোমাদের সবচেয়ে ভালো হয় যে আমি ছকটিকে আমি বোর্ডে লিখে আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি চিত্র সহ। তোমরা একটু টেবিলটি খাতায় তুলে ফেলো। আমি তোমাদেরকে টেবিলটি এখন বোর্ডে লিখছি। এল দিয়ে হচ্ছে লেবার, নাম্বার অফ লেবার, টিপি দিয়ে হচ্ছে টোটাল প্রোডাকশন, তারপরে হচ্ছে এপি দিয়ে হচ্ছে এভারেজ প্রোডাকশন। এভারেজ প্রোডাকশন সমান কি, টিপি মানে টোটাল প্রোডাকশন ভাগ হলো এল মানে নাম্বার অফ লেবার, আর এমপি সমান হচ্ছে মার্জিনাল প্রোডাকশন অর্থাৎ প্রান্তিক উৎপাদন। সেটার সূত্র হচ্ছে কি, টিপি এন মাইনাস টিপি এন -1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যদি কম্বিনেশন দেয়া থাকে সেটিও আমরা নিলাম। কম্বিনেশন দিয়ে আমি তোমাদেরকে শেখাচ্ছি এই জন্য যে আমাদের পরীক্ষায় এই কম্বিনেশন দেয়া থাকবে, সেই কম্বিনেশনের মাধ্যমে আমরা ইয়ে করব। শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি ছকটি আঁকছি। যখন যে এল এর শ্রমের নিয়োগ 0 তখন আসলে সব কিছুর মানই 0 হবে। এটিকে এই বিন্দু দিয়ে দেখানো হয়েছে, কম্বিনেশন বিন্দু এ। তারপরে হচ্ছে 1 এর জন্য টিপি হচ্ছে 3। আর তাহলে এপি কত হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টিপি যদি 3 হয়, শ্রমের নিয়োগ 1 হয়, তাহলে কি টিপি ভাগ হলো এল, তার মানে কি 3/1 সমান সমান কি হবে 3। এমপিএল সমান কি হবে বলো তো, এমপিএল সমান হবে কি, আমরা কি লিখেছি, টিপি এন, এন এর এই উৎপাদন কত, এই যে 3 মাইনাস এর পূর্ববর্তী এককের টিপি কত 0। তার মানে কি হলো, এটি হচ্ছে এটিরও প্রান্তিক উৎপাদনও 3, এটিকে দেওয়া হয়েছে কম্বিনেশন বি দিয়ে। তারপরে এল যদি 2 হয় তাহলে আমাদের টিপি হচ্ছে 5, আমরা ধরে নিচ্ছি এটি সবই কাল্পনিক উদাহরণ। টিপি হচ্ছে 5, এখানে আমাদের এপি সমান কত, তাহলে এই যে টিপি 5 ভাগ হচ্ছে কত 2, এই যে মোট উৎপাদন হচ্ছে আমাদের 5 একক আর শ্রমের নিয়োগ হচ্ছে 2 একক, সমান কত হবে
5। আর এখানে আমাদের প্রান্তিক উৎপাদন কত? এই যে এখানে মোট উৎপাদন হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ 5, এর পূর্ববর্তী মোট উৎপাদন কত? 3। তার মানে কত? এখানে এমপি সমান হচ্ছে 5 মাইনাস হচ্ছে 3 সমান হচ্ছে কত? 2। এইটাকে দেখানো হয়েছে সি বিন্দু দিয়ে। তারপরে যদি 3 একক যদি হয়, এটা যদি মোট উৎপাদন যদি 6 একক হয়, তাহলে এখানে এপি সমান কত? 6/3 সমান হচ্ছে কত? এটা হচ্ছে 2। এপি সমান হচ্ছে 2 আর প্রান্তিক উৎপাদন কত? 6 মাইনাস 5। তাহলে 6 মাইনাস 5 সমান হলো কত? 1। এটাকে দেখানো হয়েছে ডি বিন্দু দিয়ে। এবং যখন শ্রমের নিয়োগ যদি আরও বাড়িয়ে 4 একক করি, তাহলে মোট উৎপাদন হচ্ছে চতুর্থ শ্রমিকের মোট উৎপাদন হচ্ছে 5 একক। তাহলে আমাদের এপিএল অর্থাৎ মোট উৎপাদন হচ্ছে কত? 5/4 সমান হচ্ছে কত? 1.25। গড় উৎপাদন কত? 1.25। এখানে তাহলে আমাদের এখানে প্রান্তিক উৎপাদন কত হবে? 5 মাইনাস 6। 5 মাইনাস 6 সমান কত? -1। এটাকে দেখানো হয়েছে ই বিন্দু, ই কম্বিনেশন বিন্দু ই দিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি যদি এই ছকটিকে আমরা যদি চিত্রে দেখাই, চিত্রে প্রকাশ করি, তাহলে আমি একটু দেখাই যে আমি গত ক্লাসে তোমাদের এই যে টিপি রেখাটি আমি দেখিয়েছিলাম। এই এল এবং শ্রমের নিয়োগ এবং টোটাল উৎপাদন দিয়ে আমি রেখাটি দেখিয়েছিলাম। এই জন্য আমি আজকে শ্রমের নিয়োগের সাথে আমরা এপি রেখা আঁকবো এবং এমপি রেখা আঁকবো। আমি টিপি রেখাটি আজকে দেখাচ্ছি না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে কি কি নিব? যখন এপি রেখা আঁকবো তখন হচ্ছে এই লেবারের বিপরীতে আমরা দেখাবো হচ্ছে কি? এপি, গড় উৎপাদন। তার মানে কি এখানে শ্রমের নিয়োগ আমরা দেখাবো কোথায়? ভূমি অক্ষে এল, আর লম্ব অক্ষে কি দেখাবো? লম্ব অক্ষে দেখাবো হচ্ছে যেই রেখাটি আঁকবো সেই রেখাটি এপি। তাহলে আমাদের এপি রেখায় আমাদের সর্বোচ্চ মার্কিং কত হবে? স্কেলে আছে মান আছে কত? 3। আর এইখানে সর্বোচ্চ মান কত? ভূমি অক্ষে আছে 4। তাহলে আমি ভূমি অক্ষের মানগুলো আগে দিয়ে নিচ্ছি। 1 2 3 4। আর লম্ব অক্ষে এপিএল এর মান কত হবে? এপি সমান হচ্ছে কত? সর্বোচ্চ মান হচ্ছে 3। 1 থেকে শুরু করে 3 পর্যন্ত। তাহলে আমরা যদি এখানে যদি 1 দেই, এখানে যদি 2 দেই, আর এখানে যদি 3 দেই, তাহলে আমরা এখন এপিএল রেখাটি, এপি রেখাটি আঁকবো, এভারেজ প্রোডাকশন রেখাটি আঁকবো। তা শুরুতে আমরা যখন 0 এটি এবং এটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি কি নিব? এই যে এই 0 এবং এই 0 প্রথমে। তাহলে কি হলো? এই 0 0 বিন্দুটি কোথায়? এখানে। এর কম্বিনেশন নাম কি দেওয়া হয়েছে? এ দেওয়া হয়েছে। এ সমান কত? 0 0। আগে ভূমি অক্ষের মান, তারপরে লম্ব অক্ষের মান, তারপরে কি নিব? এই 1 এবং 3। কারণ এই আমাদের টোটাল প্রোডাকশন রেখা যেহেতু আঁকছি না, তাহলে টোটাল প্রোডাকশন এখানে আমাদের বিবেচনার বিষয় না। আমরা কি রেখা আঁকছি? গড় উৎপাদন রেখা আঁকছি। তাহলে লেবারের বিপরীতে কি দিতে হবে? আমাদের গড় উৎপাদন নিতে হবে। এখন কত? 1। শ্রমিকের নিয়োগ যখন 1, গড় উৎপাদন কত আমাদের? আমরা কত দেখতে পাচ্ছি? 3। 1 এর জন্য 3। এই কম্বিনেশন এর নাম কি? এই যে বি। বি সমান কত? আগে ভূমি অক্ষের মান, ভূমি অক্ষে কি দেখিয়েছি? লেবার। তাহলে হলো 1 আর হলো গিয়ে 3। আর সি বিন্দুতে কি? এই যে 2 এবং হচ্ছে 2.5। 2 এবং 2.5 কোথায়? 3 এর নিচে। এখানে আমরা নিচ্ছি হচ্ছে কি 2 এবং 2.5 সি বিন্দু। তারপরে এই যে এখানে দেওয়া আছে সি বিন্দু। আর এখন কত? 3 এবং 2। 3 এবং 2 মানে 3 একক যখন, তখন হচ্ছে কত? 2 একক এপি। এটার নাম কি? এটা কোন ইয়েতে দেওয়া আছে? এই যে ডি বিন্দুতে দেওয়া আছে। ডি বিন্দু সমান হলো কি 3 আর হলো গিয়ে 2। আগে ভূমি অক্ষের মান, ভুজের মান, তারপর হচ্ছে কোটির মান, তারপর হলো 4 একক। 4 এককের জন্য কত? 1.25। 1.25 তার মানে কি 1 এর একটু বেশি, আধার চেয়ে কম।
এটা হলো কোন বিন্দুতে আছে? ই বিন্দুতে। ই বিন্দুর নাম দিলাম কি আমরা? এখানে কি লিখবো? ভুজের মান 4 এবং কোটির মান হচ্ছে মানে লম্ব অক্ষের মান হচ্ছে 1.25। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা সিরিয়ালি কি করব? এই ইয়াগুলো যোগ করব। এ বিন্দুর সাথে বি বিন্দু যোগ করব, তারপরে বি বিন্দুর সাথে সি বিন্দু, সি বিন্দুর সাথে ডি বিন্দু, ডি বিন্দুর সাথে ই বিন্দু যোগ করব। তাহলে আমাদের কি পাবো? এটা ফ্রি হ্যান্ড কার্ভ, এখানে ইয়ে নাই, সমস্যা নেই। তাহলে এটি হচ্ছে আমাদের কি রেখা? এপি রেখা। এপি রেখার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এপি রেখার আকৃতি তাহলে কেমন? প্রথমে কি হয়েছে? ঊর্ধ্বগামী হয়েছে। তার মানে কি? প্রথমে শ্রমের নিয়োগ বাড়ানোর ফলে গড় উৎপাদন বেড়েছে। বেড়ে কোথায় সর্বোচ্চ হয়েছে? এই যে এই বিন্দুতে, বি বিন্দুতে গড় উৎপাদন সর্বোচ্চ। এবং তারপরে কি হয়েছে? গড় উৎপাদন, লেবারের নিয়োগ যখন আরো বাড়ানো হয়েছে, গড় উৎপাদন কমেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যদি আমরা এই চিত্রটিতে আমরা যদি এমপি রেখা আঁকতে চাই, তাহলে কিন্তু আমরা আঁকতে পারবো। আমরা এখন এই একই চিত্রে এমপি রেখা আঁকবো। যেহেতু আমরা এখন কি আঁকবো? এল এর সাথে নিব কি? এমপি। তাহলে আমাদের কি কি করতে হবে? এই যে ভূমি অক্ষে আমরা এল দেখিয়েছি, আর লম্ব অক্ষে আমরা কি দেখাবো? এমপি। তাহলে আমরা এই যে 0 0, এখন আমরা কি করব? এই যে 0-র সাথে এই 0 নিব। তাহলে 0-র সাথে 0 নিলে কি আমাদের এই বিন্দু ঠিকই আছে। এটা হলো আমাদের এ বিন্দু, যেখানে 0 0, মানে ভূমি অক্ষের মানও 0, লম্ব অক্ষের মানও 0, কারণ লেবারের নিয়োগ 0, আবার উৎপাদনও 0 এমপির। তারপরে আমরা কি করব? এই যে 1-এর সাথে এখন আমরা কি নিব? এই যে এমপিএল এর মান, তার মানে 1-এর সাথে কত? 3। যখন 1 তখন কত? 3। এটি এই বি বিন্দুটি আমাদের এমপিএল এর মান কত? শ্রমের নিয়োগ হলো 1 আর এমপিএল এর মান হচ্ছে 3। তারপরে আমরা এখন কি করব? যে তারপরে 2 একক, 2 এককের জন্য কত হলো? 2। লেবার যখন 2 একক, এমপি এর মানে প্রান্তিক উৎপাদন কত? 2 একক। কোথায়? এই যে এইখানে। এটার মান কি? এই সি এর মান কত তাহলে? 2 2। আগে ভূমি অক্ষের মান, তারপরে লম্ব অক্ষের মান। তারপরে আমরা আসছি যে 3 একক। 3 এককের জন্য কত? এইখানে এটি 3 একক যখন শ্রমের নিয়োগ, তখন কত? 1 একক হচ্ছে প্রান্তিক উৎপাদন। 3 একক যখন, তখন প্রান্তিক উৎপাদন কত? এই যে 1 একক। এটার ইয়ে কি? এটা হলো ডি বিন্দু দিয়ে দেখানো হয়েছে। তাহলে এটা হলো কি? এই ডি বিন্দু এমপিএল রেখার জন্য, মানে প্রান্তিক উৎপাদন রেখার জন্য ডি বিন্দু হচ্ছে কোনটি? এটি 3 এবং 1। তারপরে হচ্ছে কি? যখন আবার 4 একক, তখন কি? শ্রমের নিয়োগ যখন 4 একক, তখন প্রান্তিক উৎপাদন কত? -1। 4 একক যখন -1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কি মনে আছে আমরা যখন সংখ্যা স্কেল দেখিয়েছিলাম, তখন আমরা এই স্কেলের এই এক্স অক্ষের ওয়াই অক্ষের, লম্ব অক্ষের মাইনাসের ইয়েগুলো কোথায় থাকবে? নিচের দিকে। এখানে কি? -1, এখানে হলো -2, এইভাবে। তাহলে আমাদের এই -1 থেকে আমরা যদি আসি, তাহলে এই 4 একক এই বিন্দুটির নাম কি? এই যে প্রান্তিক উৎপাদনের জন্য ই বিন্দু। ই বিন্দু, এই ই বিন্দুর ইয়ে কত? ভূমি অক্ষের মান হলো -1, ভূমি অক্ষের মান, লেবারের মান হলো 4, আর লম্ব অক্ষের মান হলো -1। তাহলে এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এখন এ বি সি ডি যোগ করি, এই যে এইটুক তো আমাদের একই আছে, এইটুকু রেখা আমাদের এপিএল এবং এপি এবং এমপি দুটির একই আছে। তারপরে আমরা যোগ করব হচ্ছে কি? এই যে সি ডি ই বিন্দু। এইভাবে আমরা পেয়ে গেলাম কি? এমপি রেখা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে এই যে রেড কালি দিয়ে যেটি এঁকেছি, সেটি হচ্ছে আমাদের কি রেখা? প্রান্তিক উৎপাদন রেখা। আর অন্যটি, আরেকটি হচ্ছে কি? নীল কালি দিয়ে যেটি এঁকেছি, সেটি হলো এপি রেখা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন এমপিএল সর্বোচ্চ, মানে প্রান্তিক উৎপাদন যখন সর্বোচ্চ,
তখন এখানে গড় উৎপাদনও সর্বোচ্চ হয়েছে এই উদ্দীপকের জন্য। অন্য উদ্দীপকে কি দেখা যাবে যে যেখানে গড় উৎপাদন সর্বোচ্চ সেখানে প্রান্তিক উৎপাদন এবং গড় উৎপাদন রেখা পরস্পরকে কি হবে, পরস্পর একই বিন্দু পাওয়া যাবে। এই কথাটা আমরা কি বলছি যে গড় উৎপাদন রেখার যেখানে সর্বোচ্চ বিন্দু সেখানে এপি এবং এমপি সমান হবে। এটা কি গড় উৎপাদন রেখারও সর্বোচ্চ বিন্দু, তাহলে কি এখানে গড় উৎপাদন রেখার এপি এর সর্বোচ্চ বিন্দুতে কি এপি সমান হবে এমপি। তারপরে এমপিও কমেছে, এপিও কমেছে। এমপি বেশি হারে কমে এবং নেগেটিভ হয়ে গেছে। যখন এমপি নেগেটিভ হয়ে গেছে তখনও কিন্তু এপি পজিটিভ আছে। তাহলে আমরা এখন এই যে দুটি চিত্র, এটি আমরা এর সাথে যদি আমাদের টিপি চিত্রটি আঁকতাম না, তাহলে আমাদের কেমন হতো, এরকম হতো। যেখানে সর্বোচ্চ আছে সেটি হতো, আমরা এইভাবে টিপি রেখা পেতাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়টি আমরা এই তিনটি রেখার যে সম্পর্ক, এই সম্পর্কটি আমরা আগামী ক্লাসে আমরা একটু দেখব। আজকে আমাদের ক্লাস প্রায় শেষের দিকে। আমরা এখন আমরা তাহলে কি তিনটি চিত্রই শিখলাম। গত ক্লাসে শিখেছিলাম টিপি রেখা অঙ্কন টেবিল থেকে, আর আজকে শিখলাম হলো এপি রেখা এবং এমপি রেখা অঙ্কন। এইভাবে আমাদের উদ্দীপক দিয়ে দিলে আমরা রেখাচিত্র আঁকতে পারবো। আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। এই যে প্রান্তিক উৎপাদন রেখাটি এরকম ভাবে আঁকা যাবে, যেটি আমি এঁকেছি আজকে। তারপরে আমরা এই ইয়েতে যাচ্ছি, নেক্সট স্লাইড। আমরা এই যে স্লাইডে আমি তিনটি রেখাচিত্র একসাথে দেখিয়েছি, যে মোট উৎপাদন রেখাটি এবং প্রান্তিক উৎপাদন রেখা এবং গড় উৎপাদন রেখা, এইভাবে আমরা তিনটি চিত্র একসাথে আঁকলে পরে আমরা তিনটি রেখার মধ্যে যে সম্পর্ক সেটি আমরা ব্যাখ্যা করতে পারবো, যেটি আমি আর পরের ক্লাসে করব। আর এইখানে তারপরে আমরা আসছি যে আজকে মানে তাহলে আমাদের উৎপাদন বিধি আসলে কি তিনটি। সেটি হলো কি ক্রমবর্ধমান উৎপাদন বিধি, ক্রমহ্রাসমান উৎপাদন বিধি এবং স্থির উৎপাদন বিধি। আজকে আমরা যে মোট উৎপাদন, গত ক্লাসে পড়েছিলাম মোট উৎপাদন রেখা আঁকা শেখা এবং মোট উৎপাদন রেখার আকৃতি বিশ্লেষণ। তারপর আজকে শিখলাম হলো গড় উৎপাদন রেখা এবং প্রান্তিক উৎপাদন রেখা আঁকা এবং এগুলোর সম্পর্কে যে ধারণা, এগুলোর উপর ভিত্তি করে আমরা কি উৎপাদন, এই তিনটি উৎপাদন বিধি যে আছে সেই উৎপাদন বিধিগুলোর ব্যাখ্যা আমরা জানবো। আমরা আজকে শুধু তিনটা নাম জানলাম, যে উৎপাদন বিধি হচ্ছে তিন ধরনের: ক্রমবর্ধমান উৎপাদন বিধি, ক্রমহ্রাসমান উৎপাদন বিধি, স্থির উৎপাদন বিধি। এই উৎপাদন বিধিগুলো আসলে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক তার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, এবং আজকে আমাদের যা পড়াশোনা ছিল সবই ছিল স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, অর্থাৎ SRPF এর উপর ভিত্তি করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে অন্য শিক্ষার্থীরা আমাদের ক্লাস ফলো করছো, তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের অনলাইন ক্লাসে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। এবং এটি হচ্ছে আমাদের গ্রাম বাংলার এখনকার চিত্র। অগ্রহায়ণ মাস, এখন কি ধান তোলা হচ্ছে ঘরে, কৃষকরা ধান নিয়ে ব্যস্ত আছে। এই গ্রাম বাংলাকে আসলে আমাদের ভুলে গেলে হবে না। আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের গৌরবের অংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার অনলাইন ক্লাস দেখছেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবার মঙ্গল কামনা করে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।